লেখিকা অনিন্দিতার সন্ধে নামার পর। পূর্বা যে হঠাৎ এমন অসংলগ্ন আচরণ শুরু করবে কাকা সুবিমল কখনো তা ভাবেনি। জন্মের বছর দুই পরেই সামান্য এক জ্বরে মাকে হারিয়েছিল পূর্বা। ১৩ বছর বয়সে হঠাৎ সড়ক দুর্ঘটনায় বাবার চলে যাওয়ার পর কাকার সংসারে এসে উঠতে হয়েছে তাকে। তবে একটা কাজ ভালো করেছিল পূর্বার বাবা সুবিনয়। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে বেশ কিছু টাকা ব্যাংকে রেখেছিল, যাতে ভবিষ্যতে কোনো অসুবিধা না হয়। সাবালক হলে মেয়ের হাতে আসবে সবটাই, সেই সঙ্গে মোটা টাকার ইন্স্যুরেন্সও করা ছিল। কাজেই পূর্বাকে নিজের সংসারে রাখতে সুবিমলের কোনো রকম আপত্তি ছিল না বললেই চলে। মোটা টাকা আনে ঘরে যে মেয়ে, সে তো লক্ষ্মী রূপা। কিন্তু কিছুদিনের মধ্যেই সমস্যাটা বোঝা গেল। কে জানতো পূর্বার অমন ব্যারাম আছে। দিনের বেলা মেয়ে দিব্যি স্কুলে যাচ্ছে, ঘর দুয়ারে ঘুরছে ফিরছে, ভাত মাছ যা রান্না হচ্ছে খাচ্ছে, কিন্তু সন্ধে হতে না হতে এই ভয়ে সিটিয়ে যাচ্ছে। খেতে চাইছে না, কথা বলছে না, অন্ধকার দেখলেই ভয়ে কাঁপছে, রাতের বেলা ঘুমের মধ্যে চেঁচিয়ে চেঁচিয়ে উঠছে। অথচ জায়গাটা মফস্বল, বাড়িটাও পুরনো, বাড়ি থেকে বাথরুম বেশ খানিকটা দূরত্বে। এমন করলে চলে কিভাবে? কয়েকদিনের মধ্যেই পাড়ার সব লোক জেনে গেল সুবিনয় মেয়েটাকে ভূতে ধরেছে। ঘুমের মধ্যে চেঁচিয়ে ওঠে, ভয়ে কাঁপে, কেমন যেন হাবভাব। পাড়ার গিন্নিরা তাদের মেয়েদের পই পই করে বলেছেন কোনো মতে তারা যেন পূর্বার সঙ্গে না মেশে। দাদার কাজ সেরে আপদ ঘাড়ে নিয়ে আসা সুবিমলের স্ত্রী সুবলার মোটেই পছন্দ হয়নি। কেন পছন্দ হবে? ওই মেয়ে জন্মেই তো তাদের আশায় বালি দিয়েছে। বাড়ির ছোট বউ হলে কি হবে? বিয়ের পরপরই সন্তান জন্ম দিয়েছিল সুবলা। সন্তান জন্ম দিয়ে নিশ্চিন্ত ছিল সে। মনে হয়েছিল সুখের স্বর্গে ভাসছে। গোপনে ভেবেছিল বড় ভাসুর আর জায়ের যখন কোনো সন্তানাদি নেই, তখন সব সম্পত্তি তার সন্তানেরই হবে, যতই হোক বংশের উত্তরাধিকারী বলে কথা। বড় ভাসুর চাকরিটাও যে বেশ নামকরা প্রতিষ্ঠানে করে, সেখানে তার বর তো নুন আনতে পান্তা ফুরোয়। কিন্তু বুক ভরা আশা ধুক করে নিভে গেল যখন জানলো বড় যা সন্তান সম্ভবা, তাও তার বিয়ের 5 বছর পর। টুকটাক কিছু চেষ্টা করার কথা ভেবেছিল, কিন্তু বড় যা তার মনোভাব বুঝতে পেরেই কিনা জানা নেই, অন্তঃসত্ত্বা হতে বাপের বাড়ি চলে গিয়েছিল। ফিরেছিল বছর খানেকের মেয়েকে নিয়ে, কিন্তু বাড়িতে আর ওঠেনি। কাছেই আলাদা ভাড়া বাড়িতে সংসার পেয়েছিল। যতদিন বেঁচে ছিল সে বাড়িতে গেলেই মেয়েকে চোখে চোখে রাখত, কিন্তু সেই 3 দিনের জ্বরে সবকিছু কেমন শেষ হয়ে গেল। চোখের জল মুছে ভাসুর কাজ করলেন, তারপর বাড়িতে এনে রাখলেন গ্রাম সম্পর্কের এক পিসিমাকে। বয়স হলেও দিব্যি শক্তপোক্ত মানুষ, আচরণে কথাবার্তায় জাদ্রেল। তার নজর এড়িয়ে সুবলার পক্ষে কিছু করা সম্ভব ছিল না এতদিন। ভাসুর মরার খবর পেতেই পিসিমাকে তার ভিটে পাঠিয়েছে। খাই খরচ আর টানতে পারবে না এই অছিলায়। এতদিন ওই মেয়েকে বাগে পায়নি, এবার সে তার হাতের মুঠোয়, এটাই ভেবেছিল। কিন্তু প্রতি রাতে একই বিপত্তি। গ্রামের লোকজন না সন্দেহ করে বসে, সেই মারধর করছে। কেউ শয়তানি করে থানায় খবর দিলে বিপদ আরও বাড়বে। তার চেয়ে ভূতে ধরেছে বললে কেউ অন্তত তাকে সন্দেহ করবে না। তাছাড়া ছোটবেলা থেকে গ্রামে মানুষ হওয়া সুবলা মনে মনে ভূতকে ভারী ভয় পায়। মনে মনে তার দৃঢ় বিশ্বাস পূর্বাকে ভূতে ধরেছে, নইলে প্রতিদিন রাতের বেলা এমন অনাসৃষ্টি কাণ্ড করবে কেন? সেদিন সুবিমল কারখানা থেকে বাড়ি ফিরতেই ভেতর ঘরে ডেকে নিয়ে গিয়ে চাপা গলায় বলল সে, তোমার দাদা তো অপঘাতে মরল, কিছু টাকা খরচপাতি করে গয়া পিণ্ডি দিয়ে এসো না, নইলে তোমার দাদার ভূত মেয়ের শরীরে ঢুকে একদিন দেখবে আমাদেরই শেষ করবে। ওই টাকা আর ভোগে লাগবে না। বউয়ের কথা শুনে সুবিমলের শরীরে ভয়ের কাঁপন ধরল। ভূত প্রেত সেও যথেষ্ট বিশ্বাসী। মিথ্যে কথা তো বলেনি বউ। সে তো ভেবেই ছিল 18 ঘুরতেই কোনো এক দ্বিগুণ বয়সী কোনো এক লোকের সঙ্গে পূর্বাকে বিয়ে দেওয়ার নামে সই করিয়ে টাকাগুলো নিজের জিম্মায় নিয়ে নেবে। কিন্তু এখন দাদা মানে দাদার ভূত যদি ফিরে আসে, মেয়েকে সাবধান করে দেয়। বিপদ তো তারই ঘটবে। কাজে কাজে অফিসের কাজ আছে বলে রাতের ট্রেন ধরে সে গয়ায় পিণ্ডি দিয়ে এলো। কিন্তু না পূর্বার ভয় পাওয়া বন্ধ হলো, না বন্ধ হলো রাত বেরাতে হঠাৎ হঠাৎ চিৎকার করে ওঠা। কিন্তু জিজ্ঞেস করলে কিছুই সে বলতে পারে না ঠিক মতো। কেন চেঁচায়, কে ভয় পায়? পাড়া প্রতিবেশীর সঙ্গে গল্প করার সময় সময় বুকের ভেতরটা কেঁপে ওঠে সুবলার। কাঁদো কাঁদো গলায়
বলে মেয়েটা অসহায়, ভূতে ধরেছে বলে একাকী ছেড়ে দিই কিভাবে? পরকালের কাছে কি জবাব দেব? মনে মনে ভয় হয়, তবে কি অতগুলো টাকা শেষ পর্যন্ত হাতছাড়া হয়ে যাবে? সনাতন ওঝাকে একটা খবর দাও না, যদি কিছু করতে পারে। গ্রামের লোকে তো বলবে আমরা মেয়েটার কোনো খেয়াল রাখি না। পূর্বার দিকে তাকিয়ে গলা উঁচিয়ে বলল সুবলা, আজ থেকে তোর স্কুল যাওয়া বন্ধ। খবরদার, যদি বাড়ির বাইরে পা দিয়েছ, তোমার ঠ্যাং ভেঙে রেখে দেব। চোখের জল বয়েই চলল, কিন্তু গ্রামের কেউ পাশে দাঁড়ালো না পূর্বার। যার নিজের কেউ নেই তার পাশে কেই বা দাঁড়াবে? তার উপর ভূতে ধরা মেয়ে, বন্ধু বান্ধবরা আগেই সরে গিয়েছিল দূরে। কেউ জানলো না স্কুলটাই তার একমাত্র মুক্তির জানালা ছিল। এই অদৃশ্য ভূত এসে সেটাও কেড়ে নিল। গ্রামের একমাত্র ওঝা সনাতন জানতো পূর্বার বাবার অনেক টাকা। সেও বিপদে আপদে সুবিনয়ের থেকে ধার নিয়েছে, কিন্তু শোধ করেনি মোটে। কথা শুনে সে একেবারে 10,000 টাকা হেঁকে বসলো। সুবিমল একটু কিন্তু করলেও সুবলার চাপে রাজি হয়ে গেল। ভূতকে আগে তাড়ানো দরকার, তাছাড়া গ্রামের সব লোক তো জানবে সে বাপ মা মরা ভাইজির কথা ভেবে টাকা পয়সার পরোয়া না করে সনাতন ওঝাকে ডেকে এনেছে। ভবিষ্যতের জন্য সে আরেকটু সুরক্ষিত হবে। যজ্ঞী ডুমুরের কাঠ পুড়িয়ে ধুনো জেলে ধোয়ায় ধোয়ায় সুবিমলের একতলা বাড়িটা আচ্ছন্ন করে ফেলল সনাতন। বেচারি পূর্বা বার কয়েক ঝ্যাঁটা পেটা খেয়ে নাকের সামনে একগাদা ধোয়ার গন্ধ সহ্য করে প্রায় অজ্ঞানের মতো নির্জীব ভঙ্গিতে একপাশে পড়ে আছে। সনাতন চেলা চামুন্ডাদের নিয়ে তারস্বরে মন্ত্রপাঠ করে যাচ্ছে, সঙ্গে অগ্নিতে আহুতি। উপস্থিত লোকজন তারিফের ভঙ্গিতে আলোচনা করছিল, আহা, সুবিমলকে ভালো মানুষ বলতে হয়, ভাইয়ের মেয়ের জন্য এত কিছু করে কে? একপাশে দাঁড়িয়ে সবকিছু নিরীক্ষণ করছিলেন একজন ধূপদুরস্ত পোশাক পরা পৌর ভদ্রলোক। শহর ছেড়ে গ্রামে বেড়াতে এসেছিলেন প্রকৃতির মাঝে কিছুদিনের জন্য নিজেকে বিলীন করে দেওয়ার আশায়, কিন্তু এখন চোখের সামনে যা দেখছেন মনে হচ্ছে তাকেই এবার কাজে লাগাতে হবে ভূতের নামে। বাচ্চা মেয়েটাকে এরা শুধু শুধুই অত্যাচার করছে। শেষবারের মতো শুকনো ধুনো আর সর্ষের মিশ্রণ পূর্বার মুখে ছিটিয়ে সনাতন তাকালো সুবিমলের দিকে। যজ্ঞ সম্পন্ন হলো। এই মুহূর্তে আপনার ভাইজির শরীর থেকে ভূত বিদায় নিয়েছে, তবে ভূত অপঘাতে মরা, স্বভাবতই ভীষণ শক্তি ধরে, কাজেই সাবধান। যে কোনো সময় ভূত কিন্তু আবারও শরীর ধারণ করে ফিরে আসতে পারে। গ্রামের 2-4 জন কর্তা ব্যক্তি সুবিমলের সঙ্গে একই রকম ভয়ার্ত গলায় প্রশ্ন করলো, তাহলে উপায়? এত যজ্ঞ, এত খরচ খরচা সবই কি বৃথা গেল? সব জানতা হাসি ফুটল সনাতনের ঠোঁটের কোণে। কি যে বলেন কর্তা, তা কখনো হয়? এই সনাতন অত কাঁচা কাজ করে না। এই মেয়ে, এদিকে আয়। রক্ত লাল চোখগুলোর দিকে তাকিয়ে টলতে টলতে উঠে দাঁড়ায় পূর্বা। কাঁপা কাঁপা পায়ে এগিয়ে আসে সনাতনের দিকে। যজ্ঞের ছাই, সর্ষে পোড়া, ধুনোর গন্ধ সারা শরীর জুড়ে, তার উপর কপাল জুড়ে ইয়াব্বড় রক্ত তিলক। এই মুহূর্তে মেয়েটাকে দেখতে পুরোপুরি ভূতের মতোই লাগছে। কয়েক পা এগিয়ে আসতে ভিড় করে দাঁড়িয়ে থাকা গ্রামের লোকজন ছিটকে দূরে সরে গেল, কিন্তু সনাতন ওঝা বিন্দুমাত্র ভয় পেল না। দৃঢ় পায়ে এগিয়ে গেল সামনে। মুখোমুখি দাঁড়িয়ে চাপা স্বরে কি যেন বলল একটা। গ্রামের লোকের মধ্যে কানাঘুষা শুরু হলো। ওঝা বটে এই সনাতন, সাহসের তুলনা নেই। ভূতের মুখোমুখি দাঁড়িয়ে যেখানে লোকে ঠক ঠক করে কাঁপে, এ সেখানে কথা বলছে। পাশে দাঁড়ানো ক্ষান্ত পিসির দিকে তাকিয়ে ঝংকার দিল সুবলা, হবে না কেন? 5 গায়ের মধ্যে সনাতনের মতো তান্ত্রিক ওঝা আছে কজন? সেজন্যই তো আমার স্বামী ডেকে এনেছে ভাইজির ভূত তাড়াতে। এত ভালো কাকা কেউ দেখেছে কখনো? তার বলতে, তুইও খুব ভালো রে বউ, নইলে এতগুলো টাকা এক কথায় কেউ দেয়? 2 মাসের খরচাপাতি চলে যেত। ডেকে এনে অবশ্য সুবিমল ভালোই করেছে, পাশ থেকে বলে ওঠে পদির মা। নইলে গ্রামের মধ্যে ভূতের বাসা, কি ভয় কি ভয়! আজকাল দিনে দুপুরে মেয়েটার দিকে চোখ পড়ে গেলে বুকের ভেতরটা কেমন যেন ছমছম করে ওঠে। আকাশ বাতাস কাঁপিয়ে চেঁচালো সনাতন, সব মান্যিগণ্যি গায়ের লোক এখানে উপস্থিত আছেন, তাদের সামনে নিজে মুখে বল তুই কি চাস। আবার সে এক প্রস্থ সর্ষে আর ধুনোর মিশ্রণ ছুড়ে দিল পূর্বার শরীরে। কেমন যেন কাঁপুনি দিল ছোট্ট শরীরটায়। মাটিতে গড়িয়ে গেল খানিকটা। আমি এখন চলে যাচ্ছি, খোনা খোনা গলায় কেঁপে বলল পূর্বা। কিন্তু আমি আবারও ফিরবো 1 সপ্তাহের মধ্যে। তোর কোনো মন্ত্রশক্তির ক্ষমতা নেই আমার মেয়ের কাছে আসা থেকে আমায় আটকায়। আমি আসবই।
আমিও দেখে নেব তুই কিভাবে গ্রামে ফিরিস। নেচে নেচে বিকট সুরে মন্ত্র পড়তে লাগলো সনাতন। আর উঠোনে ভিড় করে দাঁড়ানো গ্রামের লোকজন কাঁপতে লাগলো ভয়ে। তবে কি সুবিনয় বেচারা মুক্তি পায়নি? পাবে কিভাবে? অপঘাতে মরল যে। গ্রামের লোকেদের কপালে আর কত দুঃখ আছে কে জানে। একপাশে দাঁড়িয়ে থাকা মনিরের বুকের ভেতর দামামা বাজছে, হাতগুলো কাঁপতে শুরু করেছে। সামনে থাকা খুঁটি ধরে নিজেকে সামলানোর চেষ্টা করলো খানিক। তার কাছে 30,000 টাকা পেত সুবিনয়। বৃষ্টির মরশুম আসার আগে ফসল বোনার জন্য ধার নিয়েছিল। হঠাৎ মরে গেছে জেনে নিশ্চিন্ত ছিল। মনে মনে খুশিও হয়েছিল, হয়তো এই ভেবে যে টাকাটা আর কখনো শোধ দিতে হবে না। কিন্তু এবার কি হবে যদি সুবিনয়ের ভূত রাত বিরেতে পাওনা টাকার জন্য তার বাড়িতে হানা দেয়? কাঁপা কাঁপা হাতে কপালের ঘাম মুছে ফেলল মনির। পৌর লোকটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মনিরের দিকে। বিড়াল পায়ে পাশে গিয়ে দাঁড়িয়ে চাপা স্বরে বলল, সুবিনয়, তোমার থেকে কত টাকা পেত? চমকে উঠে পাশে দাঁড়ানো মানুষটার দিকে তাকালো মনির। স্যুট প্যান্ট পরা জীবন্ত প্রেত নাকি? হতেই পারে। ছোটবেলায় গল্প শুনেছে প্রেতরা চাইলে যে কোনো রূপ নিতে পারে। নইলে ধার নেওয়া টাকার কথা এ কিভাবে জানলো? ততক্ষণে সনাতনের মন্ত্রপাঠ স্তব্ধ হয়েছে, কিন্তু তার রেশ এখনো ছড়িয়ে আছে সুবিমলের বাড়ি জুড়ে। চাপা স্বরে বাড়ির মালিককে উদ্দেশ্য করে বলল সে, গোয়ালের পাশে আপনাদের একটা আলাদা ঘর আছে না? বাকি বাড়ির সঙ্গে যার কোনো সংযোগ নেই? আছে, কিন্তু সেখানে তো পুরনো জিনিসপত্রে বোঝাই। সাবক্ষোভ থাকলেও থাকতে পারে। জায়গাটা খানিকক্ষণের মধ্যে পরিষ্কার করে ফেলুন। এখন থেকে 1 সপ্তাহ ওখানেই থাকতে হবে এই ভূতে ধরা মেয়েকে। একাকী ঘরে চারপাশে মন্ত্র পড়ে আমি বাঁধন দিয়ে দিচ্ছি। হাজার চেষ্টা করলেও এই বাঁধন কেটে সুবিনয় আসতে পারবে না। দায়িত্ব আমার। ঘরে ঢুকে হু হু করে কেঁদে ফেলল পূর্বা। ভয়ে পেয়ে তোমার নামে মিথ্যে বলতে বাধ্য হয়েছি বাবা। নইলে ওই শয়তান সনাতন বলেছিল আমায় বেদ দিয়ে মারবে। তারপর সবার অলক্ষ্যে ঘরে ঢুকে শেষটুকু আর উচ্চারণ করতে পারল না মুখ দিয়ে। হাঁটু গেড়ে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আর অদেখা ঈশ্বরের কাছে কার নামে নালিশ করতে লাগলো কে জানে। কোনো রকমে একটু আধটু পরিষ্কার করে সন্ধে রাতে ওই ঘরে ভাত ডাল আর সবজির ঘ্যাট পৌঁছে দিয়ে এসেছে সুবলা। গভীর রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেল তার। উঠোন জুড়ে কে যেন হেঁটে বেড়াচ্ছে না? তবে কি ভাসুরের আত্মা আবারও ফিরে এলো মেয়ের কাছে? কৌতূহল বড় বালাই। ভয়ের ছোবলও বুঝি তাকে গ্রাস করতে পারে না। ধীর পায়ে বিছানা ছেড়ে নামলো সুবলা। ক্লান্ত সুবিমল সারাদিনের পরিশ্রমের পর মরার মতো ঘুমোচ্ছে। 2-1 বার ডাকার চেষ্টা করলো, সুবিধা হলো না। খুট করে দরজা খুলে বেরিয়ে এলো সে। উঠোনের দিকে তাকিয়ে যাকে দেখলো, পা দুটো যেন জমে গেল তার। মনে হলো আর কোনো দিন বোধহয় সে হাঁটতে পারবে না। গোয়ালের পাশে থাকা আবর্জনা ঘরের ভাঙাচোরা দরজার দিকে বেড়াল পায়ে এগিয়ে চলেছে তার একমাত্র ছেলে, বাড়ির সবার আদরের টুকাই। তবে কি কিন্তু সুবলার মায়ের মন কিছুতেই এই ব্যাখ্যা মানতে চায় না। তার একমাত্র ছেলে, তার সোনার চাঁদ, তার আদরের ধন এমনটা কখনো করতে পারে? কিন্তু চোখের সামনে যা দেখছে তাকেই বা অবিশ্বাস করে কিভাবে? সেজন্য কি পূর্বাভাবে রাত বিরেতে চেঁচিয়ে উঠত? সন্ধে নামতেই ভয়ে কেঁপে উঠত? চাপা গলায় সুবলা ডেকে উঠল, টুবাই, ওই ঘরে তোর কি কাজ? ঘরে তাকালো টুবাই। এই গভীর রাতে বাধা পেয়ে দু চোখে প্রবল জিঘাংসা ফুটে উঠেছে। এক মুহূর্তের জন্য ভয়ে কেঁপে উঠল সুবলা। এ কি তার নিজের ছেলে? এতদিন চোখের সামনে দেখেও আর চিনতে পারছে না কেন? কোনো রকমে নিজের ভেতরকার মাতৃসত্তাকে জাগ্রত করে চাপা গলায় বলল, এখুনি ঘরে যা টুবাই, আর কখনো ঘরে যাস না। পূর্বা যে তোর বোন হয় রে। নিশ্চিন্ত মনে ঘরে ঢুকলো সনাতন। সহকারী দুজনকে 1000 টাকা আর 500 টাকার মাল মশলা, নগদ 8,500 লাভ। আজ বাড়ি গিয়ে সে বুঝে নিয়েছে সুবিমলের দুর্বলতা কোথায়। সুবিনয়ের আত্মার টোপ দিয়ে নগদ আরও কিছু আদায় করা যাবে। লাভই লাভ। সারাদিন সে বাড়িতে থাকবে না জানতে পেরে গিন্নি গেছেন পাশের গ্রামে, তার বাপের বাড়িতে। আজ সারাটা রাত কি তবে একাই কাটাতে হবে? পকেটে টাকা থাকতে একা? নিজের মনে হেসে উঠল সনাতন। কুপি জেলে পকেটে টাকাগুলো গুনল নিশ্চিন্ত মনে। কুলুঙ্গির গোপন খাজে 8,000 রেখে 500 টাকা পকেটে ভরল। উদ্যোগী পুরুষের না অর্থের অভাব হয়, না মেয়ে ছেলের। আজ সে পুটির ঘরে যাবে, সারা রাত থাকবে। পুটি স্বভাবে কামপটিয়সী।
ছলা কলায় পৌরুষ উদ্দীপ্ত করতে জুড়ি মেলা ভার। চৌকির ওপর ঢাকা দিয়ে রাখা খাবারে ঢাকনা তুলে দেখল সনাতন রুটি আর কুমড়োর ঘ্যাট। অজান্তেই মুখটা বিকৃত হলো তার। আজ এসব খাবে না সে। পুটি দারুণ মাছের ঝাল রাঁধে, ওই মাছের ঝাল দিয়ে 4টি ভাত খেয়ে পুটি নরম গরম শরীরের আঁচে নিজেকে সেকে এক অনাস্বাদিত পুলকে সনাতনের শরীর ভরে উঠল। আমি কিন্তু শুনেছি তুমি বাপ মা মরা মেয়েটার কাছে গিয়ে চাপা স্বরে কি বলেছ। দৈববাণীর মতো করে অন্ধকার থেকে কানে ভেসে এলো কথাগুলো। কাঁপতে কাঁপতে মাটি লেপা দাওয়ায় বসে পড়ল সনাতন। গায়ের এক টেরে বাড়ি তার, চারপাশে বুনো জঙ্গল, গাছপালা, ঝোপঝাড়। গ্রামের সবাই পারতপক্ষে সনাতনের সঙ্গ এড়িয়ে চলে। তাদের ধারণা সে ভূত প্রেতের কারবারি, যে কোনো সময় পোষা ভূতের সাহায্যে তাদের ক্ষতি করে দিতে পারে। কিন্তু সে নিজে তো জানে ভূত প্রেত তো অনেক দূর, মন্ত্রতন্ত্রের কোনো জোরই নেই তার। বশীকরণ বিদ্যা বলে যা করে সব ফাঁপা, সব মেকি। ওই লাগলে তুক, না লাগলে তাক, এই পদ্ধতিতেই এতদিন কাজ কারবার চালিয়ে এসেছে, ব্যবসা ফেদে বসেছে, লোকের মাথায় টুপি পরিয়ে বেশ 2 পয়সা কামিয়েছে। এতদিন অবধি সমস্যা হয়নি কোনো, কিন্তু আজ এ কি হলো? তবে কি সত্যি সুবিনয়ের আত্মা গ্রামের মধ্যে ঘুরে বেড়াচ্ছে? মিথ্যে বলে টাকা নিয়েছে দেখে সে সোজা সনাতনের দুয়ারে এসে হাজির হয়েছে। কাপা গলায় বলল সনাতন, খামোখা রাগ করছো কেন সুবিনয়? তুমি তো জানো এটা আমার পেশা। পেশায় খাতিরে 2-1টা মিথ্যে বললে পাপ হয় না। ওঝার পেশা নিয়েছি তো কি, যে কোনো উপায়ে অন্ন বস্ত্রটুকু জোটাতে হবে তো। বলেই ভাবলো আত্মা বলে কথা, সুবিনয় আবার পুটির কথা জেনে যায়নি তো। ছোটবেলা ঠাকুমার মুখে শুনেছিল আত্মা মনের কথা জানতে পারে। সে তো এতক্ষণ মনে মনে পুটির চিন্তাই করছিল। তখনই লোকটা সামনে এসে দাঁড়ালো। অন্ধকারে ভালো দেখা যায় না ছাই, কালো গা আটা গেঞ্জি, ওই রকমই অন্ধকার রঙের প্যান্ট পরনে, রং ফর্সা, তাই অন্ধকারেও চোখে দেখা যাচ্ছে। নইলে হয়তো সনাতন ওঝা নিজেই আজ ভূত ভূত কে কোথায় আছো বলে চেঁচিয়ে অজ্ঞান হয়ে যেত। কিন্তু ভূত না হলেও এ নিশ্চয়ই চোর, নইলে এত রাতে কোত্থেকে উদয় হলো? সুবিমলের বাড়িতে ঘাপটি মেরেছিল হয়তো, কোনোভাবে জানতে পেরেছে আজই তার হাতে এতগুলো টাকা এসেছে। টাকার গন্ধে হানা দিয়েছে বাড়িতে। চিৎকার করে উঠল সনাতন, ওগো কে কোথায় আছো, এসো তাড়াতাড়ি এসো, চোরে যে আমার সব কিছু নিয়ে গেল গো। লোকটা হাসলো, সাদা মুখে সাদা দাঁতের শাড়ি ঝিলিক দিয়ে উঠল। মুখটাকে বেশ হাসি হাসি করে বলল, চেঁচিয়ে কোনো লাভ হবে কি? কে শুনবে তোমার চেঁচানি? সারা গ্রাম কাঁথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে, তার চাইতে আলোচনায় আসো। কিসের আলোচনা? কাপা কাপা গলায় বলল সনাতন। বুকের ভেতর ভয়টা বুদবুদ কাটছে। কে তুমি? মেয়েটাকে মিথ্যে বলতে বললে কেন? সত্যি তো ওকে ভূতে ধরেনি, সম্ভবত একটা মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তুমি কিভাবে জানলে? আমি তো বলছি ওকে ভূতে ধরেছে। একদম মিথ্যে বলবে না, মিথ্যে বললে তোমার লাশ এই ঝোপের মধ্যে পড়ে থাকবে, পচে গন্ধ না বেরোনো পর্যন্ত কেউ টেরটিও পাবে না। সব জেনেও ওদের মিথ্যে বললে কেন? কাঁপা কাঁপা গলায় বলল সনাতন, সেটা বললে কি আর আমার কারবার চলবে? ঠিক আছে, তার মানে তুমিও জানো আমিও জানি পূর্বাকে কোনো ভূতে ধরেনি। কাল সকালে গ্রামের সবার সামনে সত্যি কথা বলবে, নইলে কিন্তু প্রকাশ্যে মিথ্যে বলার জন্য 6 মাসের জেল হাজত কপালে নাচছে। একই রকম কাঁপা গলায় বলে সনাতন, কে আপনি? কোথা থেকে আসছেন? কলকাতা থেকে। লালবাজার, নাম সুদর্শন মিত্র। লালবাজার? দাওয়া থেকে গুটি গুটি নেমে সুদর্শন মিত্রর পা দুটো জড়িয়ে ধরে সনাতন। যা বলবেন আমি তাই করব, প্লিজ আমায় জেলে ভরবেন না, ওখানে থাকতে হলে আমি মরে যাব। দ্রুত পায়ে এগিয়ে গেল টুকাই মায়ের সামনে। সুবলার মনে হলো অন্ধকারে ছেলের চোখ দুটো যেন জ্বলছে, লম্বা চুল উঠছে হাওয়ায়। বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠল ছেলের এই রূপ দেখে। তবু সুবলা দাঁড়িয়ে রইল স্থির হয়ে। যতই হোক নিজের পেটের ছেলে তো, সে কি কখনো মাকে আঘাত করতে পারে? কিন্তু সুবলার ভাবনায় বড় গলদ ছিল। সামনে এসে টুবাই যখন দাঁড়ালো, সে দেখল তার ডান হাতে ধরা একটা তীক্ষ্ণ ধার ছুরি। হাতের ছুরিটা একবার নাচিয়ে চাপা গলায় বলল, মা বলেই বলছি তোমায় ভালোই ভালোই ঘরে চলে যাও। কোনো রকম বাড়াবাড়ি করলে কিন্তু আমি ভুলে যাব তুমি আমার মা। এখন থেকে মনে রাখবে, আজ রাত্রিরে তুমি কিছু দেখোনি, কিছু শোনোনি। কাঁপা কাঁপা গলায় বলল সুবলা, কেন এমন করছিস টুবাই? তোর জন্য রাঙা মিষ্টি বউ নিয়ে আসবো ঘরের মধ্যে বোনের সঙ্গে। এসব পাপ, চলে আয় বাবা, তোর জন্য ভাত তরকারি মাছের ঝোল চাপা দিয়ে রেখেছি, খাবি আয়।
ওসব তুমি খাও বসে বসে। আমি শহর থেকে সন্ধে রাতে বিরিয়ানি খেয়ে এসেছি। বিরিয়ানি খেয়েছো কখনো? এখন আমার শরীর জুড়ে অন্য খিদে। দাওয়ায় উঠে মায়ের গলায় ছুরিটা সবে ধরতে যাবে, এমন সময় সুতীক্ষ্ণ গলায় কে যেন বলে উঠল, মায়ের মুখ না হয় বন্ধ করলে, কিন্তু আমার মুখ? তোমার ছুরির অতখানি ক্ষমতা আছে তো? সনাতন ওঝাকে এত রাতে বাড়ির উঠোনে দেখে টুবাইয়ের মুখখানা ভয়ে সাদা হয়ে গেছে। স্খলিত হাত থেকে খসে পড়েছে তীক্ষ্ণ ছুরি। কাঁপা কাঁপা গলায় সে বলল, আমি কিছু করিনি সনাতন কাকা। রাতের অন্ধকারে আপনি ভুল দেখেছেন। আমিও কি তবে ভুল দেখলাম নাকি? দুজন মানুষ একসঙ্গে ভুল দেখছে, তোমার অন্ধকারের জোর আছে বলতে হবে। তাকিয়ে দেখলো সুবলা কালো গেঞ্জি প্যান্ট পরা এক পৌর ভদ্রলোক তাদের উঠোনে এসে দাঁড়িয়েছে। হঠাৎ মনে পড়ল তার, এই ভদ্রলোককে সে আগেও দেখেছে। দুপুরবেলা তাদের দাওয়ায় একপাশে দাঁড়িয়ে মন দিয়ে সনাতনের কীর্তিকলাপ দেখছিল। ছেলের অবস্থা দেখে সুবলা কাপা গলায় বলে উঠল, আপনি ভুল করছেন বাবু। আমার ছেলে কিছু করেনি। আসলে অন্ধকার রাত তো, প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ভুল করে ঘরের দিকে। অন্ধকারে তো ঠিকমতো ঠাউর করা যায় না। সঙ্গে সঙ্গে বলে উঠল টুবাই, মা একদম ঠিক বলেছে সনাতন কাকা। অন্ধকারে বুঝতে না পেরে। ছুরিটা হাতে নিয়েছিলি কেন রে ড্যাকরা? বলে উঠল সনাতন সাপখোপ পোকামাকড়ের ভয়ে। মুখের কাছে উত্তর তৈরি টুবাইয়ের। তাহলে তো আমাকেই ভেতরে গিয়ে দেখতে হয় পূর্বা কেমন আছে, তারপর তোমায় আমি দেখে নিচ্ছি। গম্ভীর মুখে কথা কটা ছুঁড়ে দিয়ে এক ধাক্কায় ভাঙাচোরা দরজা খুলে ভেতরে সেধিয়ে যান সুদর্শন মিত্র। গোলমাল শুনে ততক্ষণে দু একজন করে গ্রামের লোক সুবিমলদের উঠোনে জড়ো হতে শুরু করেছে। চোখ রগড়াতে রগড়াতে বেরিয়ে এসেছে সুবিমলও। দাওয়ায় দাঁড়ানো সুবলা আর টুকাইকে দেখে ভীষণ অবাক হয়ে বলে উঠল, এত রাতে তোমরা এখানে কি করছো? ঘুম আসছিল না বুঝি? পাজাকোলা করে ততক্ষণে পূর্বাকে ঘরের বাইরে বের করে এনেছেন মিস্টার মিত্র। দাওয়াই শুয়ে দিয়ে টুবাইয়ের দিকে শক্ত চোখে তাকিয়ে বললেন, মেয়েটি রাতের খাবারে কি মিশিয়েছো ঠিক করে বলো। এরকম কতদিন ধরে মেশাচ্ছ? আমি কিন্তু এটো থালা বাটি ফরেন্সিকে পাঠাবো। ভেবো না মিথ্যে বলে পার পাবে। হালকা ঘুমের ওষুধ স্যার, আর কিচ্ছু নয়। ফরেন্সিক শুনে থমকে গেছে টুবাই। ওই চোখের সামনে দাঁড়িয়ে বাঘা বাঘা অপরাধীদেরই মিথ্যে কথা বলার সাহস হয় না। সেখানে টুবাই তো সাধারণ এক গায়ের ছেলে। শহর থেকে নিয়ে আসতাম স্যার কয়েক পাতা। ডাক্তারবাবুকে বলেছিলাম ঘুমের সমস্যা, উনিই লিখে দিয়েছিলেন। গুঁড়ো করে মিশিয়ে দিতাম খাবারের সঙ্গে। রাতের বেলা পূর্বা আচ্ছন্নের মতো পড়ে থাকতো। বাধা দিতে পারতো না। মাঝে মধ্যে বেশি ব্যথা লাগলে কোকিয়ে উঠতো শুধু। এই তুই কি বললি রে টুবাই? কেন করলি এমন? মাথায় হাত দিয়ে দাওয়ায় বসে পড়ল সুবিমল। চোখের সামনে সাজানো দুনিয়া ঘুরতে লাগলো তার। গ্রামের মাতব্বর দু তিনজন এগিয়ে এলো। যা শুনলাম তাতে তো দেখছি পূর্বাকে ভূতে ধরেনি। তাহলে সনাতন যে আমাদেরও কথা বলল, পূর্বাও তো সবার সামনে সব স্বীকার করলো। আমি পূর্বাকে মিথ্যে বলতে বাধ্য করেছিলাম, কাপা গলায় বলে উঠল সনাতন। ভেবেছিলাম অপঘাতে মরা আত্মার ভয় দেখিয়ে সুবিমলের আরও কিছু টাকা আত্মসাৎ করব। স্থানীয় থানায় ওসি জয়ন্ত সাহা এসে হাত জোর করে দাঁড়ালেন। এর কথাই কি তখন ফোনে বলছিলেন স্যার? কঠোর চোখে তাকালো টুবাইয়ের দিকে। চল, তোর ব্যবস্থা তো থানায় গিয়ে হবে। আর তুইও চল সনাতন। মিথ্যে বলে লোকের মাথায় টুপি পরানোর চার্জে মাস 6 জামাই আদর খেয়ে আসবি। ও স্যার, ও স্যার, এ আমার কি সর্বনাশ হলো! মিস্টার মিত্রের পায়ে লুটিয়ে পড়ে সনাতন। আপনি যে বললেন। চোখে মুখে জল দিতে চোখে মেলে তাকালো পূর্বা। এতক্ষণ ঘুরে থাকায় সে জানতেও পারেনি এত কিছু ঘটে গেছে তার সঙ্গে। মাথায় হাত বুলিয়ে মিস্টার মিত্র বললেন, গ্রামে খবর আগুনের বেগে ছড়ায়, তাই এখানে আর নয়। এখন তুমি আমার সঙ্গে শহরে যাবে, কলকাতায় থাকবে, স্কুলে যাবে, সেই সঙ্গে হাতের কাজ শিখবে। শুনুন মিস্টার সাহা, কেস কোর্টে উঠলে সাক্ষী দেওয়ার জন্য আমি অবশ্যই আসব। প্রয়োজনে পূর্বাকেও আনবো। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। কোনোভাবেই অপরাধী যেন ছাড়া না পায়। ভোরের আলো ফুটছে আকাশ জুড়ে। কিশোরী পূর্বার হাত ধরে দৃঢ়চেতা পৌর মানুষটি এগিয়ে যাচ্ছেন মায়াবী সেই আলোর মধ্যে দিয়ে। গ্রামের একজন মাতব্বর জয়ন্ত সাহার দিকে তাকিয়ে বললেন, কে ইনি? কোথা থেকে এসেছিলেন এই গ্রামে? কলকাতা থেকে। এক্স গোয়েন্দা, লালবাজার, নাম সুদর্শন মিত্র। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।